গতকালের আমার একটা বক্তব্যে বসুন্ধরার মিডিয়া খুব ব্যারাজ হয়েছে। আমি ভয় পাই না, আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো। আমার বলা আপনি থামাইতে পারবেন না। বাংলাদেশের রাজনীতি আর ব্যবসায়িক ক্ষমতার আড়ালে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে এমন অদৃশ্য সাম্রাজ্য, যাদের বিরুদ্ধে কথা বলা মানেই যেন নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। কিন্তু সংসদ অধিবেশনে হঠাৎ করেই সেই অদৃশ্য সাম্রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক আক্রমণ চালিয়ে পুরো দেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দিলেন কুমিল্লা 4 আসনের তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আর এই এক বক্তব্যের পরেই যা ঘটতে শুরু করেছে তা যেন বাংলাদেশের ক্ষমতা, ব্যবসা আর মিডিয়া সিন্ডিকেটের ভয়ঙ্কর অন্ধকার জগৎকে আবারও উন্মোচন করে দিয়েছে জনসম্মুখে। হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দিছে, সে বসুন্ধরার বিরুদ্ধে বলবে, বলতে থাকবে এবং বলতেই থাকবে। কথাটা সে এভাবে বলেছে, বসুন্ধরার বিরুদ্ধে আমি বলবো, আবার বলবো, বলতেই থাকবো। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, অনুরোধ করব তাদের সকলকে দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যাবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, গেল কয়েকদিন যাবৎ আপনারা লক্ষ্য করেছেন হয়তো বসুন্ধরা গ্রুপের একটা পত্রিকা কালের কণ্ঠ, যার নাম এই কালের কণ্ঠ ঢালাওভাবে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, হাসনাতকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। তার কারণ, সংসদে হাসনাত আব্দুল্লাহ আনভিরের বিরুদ্ধে এবং বসুন্ধরা গ্রুপের মালিক সোবহান তার বিরুদ্ধে কথা বলেছে, তাদের মুখোশ উন্মোচন করেছে। এজন্য বসুন্ধরার নিজস্ব যেই মিডিয়াগুলো আছে, যে পত্রিকাগুলো রয়েছে, যেই টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে হাসনাতের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য। কখনো তারা সংবাদ প্রচার করছে হাসনাতের প্রভাবের কারণে হয়রানির শিকার দিনমজুরি পরিবার, কখনো বলছে মবের সর্দার এবং মেন হোতা হাসনাত আব্দুল্লাহ, কখনো হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কিন্তু সবগুলাই ভিত্তিহীন এবং আনুমানিক। তারা অমুক সূত্রে তমুক সূত্রে এরকমভাবে দাবি করছে, কিন্তু কোনো তথ্য প্রমাণ উপাত্ত তাদের কাছে পাওয়া যায়নি। তাদের সংবাদগুলো খুব ভালোভাবে আমি পড়েছি, তাদের পত্রিকায় প্রকাশিত কালের কণ্ঠে যে সংবাদগুলো প্রকাশ হচ্ছে সেগুলো আমি খুব ভালোভাবে পড়লাম, কিন্তু তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি সেই প্রতিবেদনে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, শুধুমাত্র এতটুকু বলতে চাই যে হাসনাত আব্দুল্লাহকে দমিয়ে রাখা এত সহজ নয়। তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা কিংবা অপপ্রচার চালিয়ে যদি মনে করে বসুন্ধরা গ্রুপ কিংবা কালের কণ্ঠর মতো পত্রিকা, হলুদ মিডিয়াগুলো যদি মনে করে হাসনাতকে দমিয়ে দিবে, তাহলে তারা ভুল ভাবছে। আজকে হাসনাত আব্দুল্লাহ দারাজ কণ্ঠে কঠিন হুঙ্কার দিয়েছে, কঠিন হুঁশিয়ারি দিয়েছে। এই কালের কণ্ঠ যে মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ এবং অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে, সেটা নিয়েও হাসনাত আব্দুল্লাহ মুখ খুলেছে। চলুন কথা না বালিয়ে আমরা দেখে আসি কালের কণ্ঠের এই অপপ্রচার এবং মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার নিয়ে হাসনাত আব্দুল্লাহ কি বলল, কি হুঁশিয়ারি দিল কালের কণ্ঠ এবং বসুন্ধরা গ্রুপকে। গতকালের আমার একটা বক্তব্যে বসুন্ধরার মিডিয়া খুব ব্যারাজ হয়েছে। আমি ভয় পাই না, আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো। আমার বলা আপনি থামাইতে পারবেন না। আমাকে শত্রু জ্ঞান করে লাভ নাই। আপনারা বাংলাদেশ পন্থী হন, আমিও যদি দুর্নীতি করি, আমিও যদি অন্যায় করি, আমার বিপক্ষে আপনি আপনার কলম চালান, আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকবো। আজকে দেখলাম বসুন্ধরার মিডিয়ার পক্ষে একজন সাংবাদিক বিবৃতি দিয়েছে, ঠিক এবং একই ধরনের বিবৃতি 3 আগস্ট হাসিনার পক্ষে বসুন্ধরার মালিক যেভাবে বিবৃতি দিয়েছিল। এই বিবৃতি আমাদের জানা, এই বিবৃতি আমাদের জানা। গুমের পক্ষে, হত্যার পক্ষে, লুণ্ঠনের পক্ষে, পুত্রের পক্ষে আপনারা গত 15 বছর আপনারা এইভাবে বিবৃতি দিয়েছেন। এনসিপির প্রোগ্রামে আসলে নাকি কারা ভয় দেখায়? এনসিপির প্রোগ্রামে যদি আসেন, এনসিপিতে যদি যোগ দেন, তাহলে নাকি আপনাদেরকে বলা হয় কি না, কয়দিন পর তো আমরাই সরকারে আসবো। আমাদের এনসিপির কোন নেতা কর্মীর গায়ে, এনসিপির কোন নেতা কর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি, এনসিপির নেতা কর্মী রাস্তায় আছে বলে আমরা হচ্ছি নেতা। সুতরাং আমার এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা ইউনিট, জেলা ইউনিট এবং আমাদের সেন্ট্রালের প্রত্যেকটা নেতা কর্মীর জন্য
জীবন দিতে প্রস্তুত। আপনারা নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়ভীতি দেখানো হয় সেটা আমাদেরকে জানাবেন। শুধু ঢাকা থেকে আসতে ততক্ষণ সময়। প্রত্যেকটি রাজনৈতিক দলের এই সিরাজগঞ্জের মাটিতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সহ অবস্থান নিশ্চিত করতে হবে। কোন রাজনৈতিক দলের সাথে বিবাদাসুলভ আচরণ করবেন না। আমরা শুনতে পাচ্ছি ডিসি অফিসগুলো, এসপি অফিসগুলো অনেক বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসিএসপিদের কল্যাণের জন্যই বলবো, আপনারা বাংলাদেশ পন্থী ডিসিএসপি হন, আপনারা জনগণ পন্থী ডিসিএসপি হন, এবং দিন শেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা। কোন রাজনৈতিক দল যখন পতন শুরু হয় আপনাদেরকে বাঁচাতে আসবে না। দিল্লি থেকে মাদার অফিসার এখন আপনাদেরকে বাঁচাইতে আসে না। আমরা ডিবি হারুনের শাসন দেখেছি, আমরা বিপ্লবের শাসন দেখেছি, আমরা হাবিবের শাসন দেখেছি, আমরা বেনজিরের শাসন দেখেছি। আপনারা বেনজির হলেন না, আপনারা বিপ্লব হলেন না, আপনারা ডিবি হারুন হলেন না। কেমন আবাবিল পাখির মতো একটা আবার রাস্তায় নেমে আসবে। প্রিয় সিরাজগঞ্জবাসী, সারা বাংলাদেশ 5 তারিখ স্বাধীন হয়েছে, কিন্তু সিরাজগঞ্জ স্বাধীন হয়েছে 4 তারিখ। এই সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে আপনাদের দায়ভার রয়েছে। তাই টুপিওয়ালা ভাই, আমার দাদাদেরকে বলছি, আপনারা বিগত রাজনীতিবিদদের দেখেছেন প্রতিশ্রুতির ফুলছড়ি। আমাদের মাহমুদদের বলছি, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকে বলছি, আপনাদের ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে। যোগ্যতা দেখে, সততা দেখে, বাংলাদেশের প্রতি সমর্থন দেখে আপনারা পরবর্তীতে আপনারা নেতৃত্ব নির্বাচন করবেন। বাংলাদেশের রাজনীতি আর ব্যবসায়িক ক্ষমতার আড়ালে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে এমন অদৃশ্য সাম্রাজ্য, যাদের বিরুদ্ধে কথা বলা মানেই যেন নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। রাষ্ট্রের আইন, প্রশাসন, এমনকি মিডিয়ার একটি বড় অংশকেও যারা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে এসেছে দীর্ঘদিন। কিন্তু 2026 সালের জুনের উত্তপ্ত সংসদ অধিবেশনে হঠাৎ করেই সেই অদৃশ্য সাম্রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক আক্রমণ চালিয়ে পুরো দেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দিলেন কুমিল্লা 4 আসনের তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আর এই এক বক্তব্যের পরেই যা ঘটতে শুরু করেছে তা যেন বাংলাদেশের ক্ষমতা, ব্যবসা আর মিডিয়া সিন্ডিকেটের ভয়ঙ্কর অন্ধকার জগৎকে আবারও উন্মোচন করে দিয়েছে জনসমুখে। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সাধারণ আলোচনায় অংশ নিতে উঠে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ। শুরু থেকেই তার কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ, ভাষায় ছিল স্পষ্ট চ্যালেঞ্জ। তিনি সরাসরি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এমন কিছু প্রশ্ন ছুড়ে দেন যা সংসদ কক্ষে উপস্থিত সবাইকেই কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। হাসনাত বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার মালিক সোভান কিংবা আনভির কেউ দেশে ফেরার সাহস পায়নি, কিন্তু আজ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দেখা যাচ্ছে তারা আবার প্রকাশ্যে দেশে প্রবেশ করেছে। আরো ভয়ঙ্কর অভিযোগ তুলে হাসনাত বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি দমন কমিশন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল, কিন্তু এখন সেই মামলার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তাহলে কি আন্ডার টেবিল কোনো সমঝোতা হয়ে গেছে? সরকার কি গোপনে কোনো ডিল করেছে? যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে কেন আইনি ব্যবস্থা সামনে এগোচ্ছে না? এরপর তিনি সরাসরি অভিযোগ করেন, এই বসুন্ধরা গ্রুপ শুধু অর্থ পাচার কিংবা সম্পদ দখলই করেনি, বরং অতীতের রাজনৈতিক নিপীড়ন, গুম, খুন এবং হত্যাকাণ্ডের পক্ষেও তাদের মিডিয়ার মাধ্যমে বৈধতা তৈরি করেছে। যারা বছরের পর বছর আওয়ামী লীগের প্রচারণার অস্ত্র হয়ে কাজ করেছে, তাদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর অবস্থানে আছে সেটাও জাতির সামনে পরিষ্কার করতে হবে। আমরা জানতে চাই আন্ডার টেবিল কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা। যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধাটা কোথায়? সংসদের ভেতরে এই বক্তব্য শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় এক রহস্যময় পাল্টা আক্রমণ, যেন কেউ আগে থেকেই অপেক্ষায় ছিল। দেশের অন্যতম বৃহৎ সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন হঠাৎ করেই প্রকাশ করে ব্যতিক্রমী শিরোনাম, কালা কালা সাদা কালা। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই শিরোনামটি ছিল সরাসরি হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে দেওয়া এক মনস্তাত্ত্বিক পাল্টাবার্তা। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। মাত্র 2 ঘন্টার ব্যবধানে বসুন্ধরা গ্রুপের আরেক সংবাদ মাধ্যম কালের কণ্ঠ একের পর এক ফটোকার্ড প্রকাশ করতে শুরু করে। আমতারেক নামে পরিচিত আমজনতা দলের তারেক রহমানের বক্তব্য ব্যবহার করে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে একে একে 4টি ফটোকার্ড ছাপানো হয়। এরপর রাশেদ খানের বক্তব্য ঘিরে প্রকাশ করা হয় আরও 5টির বেশি ফটোকার্ড। শুধু একদিনেই প্রায় 15 থেকে 20টি ডিজিটাল কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যার প্রত্যেকটি ছিল হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি কোনো সাধারণ সংবাদ কাভারেজ নয়, এটি হলো সরাসরি কর্পোরেট শক্তির পাল্টা শক্তি প্রদর্শন, এক ধরনের হুমকি, যেন
বার্তাটা খুবই পরিষ্কার। আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা দেখিয়ে দেব আমাদের হাতে কত বড় মিডিয়া সাম্রাজ্য আছে। এখানে উঠে আসে বাংলাদেশের ব্যবসায়ী গোষ্ঠীগুলোর বহু পুরনো এক ভয়ঙ্কর বাস্তবতা। এদেশের অধিকাংশ বড় মিডিয়া হাউসের মালিক আসলে বিশাল বিশাল শিল্পগোষ্ঠী। আর তাদের জন্য মিডিয়া কখনোই শুধুমাত্র সংবাদ পরিবেশনের প্ল্যাটফর্ম নয়, মিডিয়া তাদের ব্যবসা রক্ষা করার ঢাল। তারা ব্যবসায় অনিয়ম করবে, সম্পদ দখল করবে, রাজনৈতিক সম্পর্ক ব্যবহার করবে, কিন্তু কেউ প্রতিবাদ করলেই সেই মিডিয়াকে অস্ত্র মানিয়ে তাকে জনসম্মুখে আক্রমণ করবে। আর হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে এই অভিযান চলাকালেই বসুন্ধরার মিডিয়া হঠাৎ নতুন আরেক ফ্রন্ট খুলে দেয়। এবার টার্গেট করা হয় জামায়াতে ইসলামীকে। একই দিনে সংবাদ প্রকাশ করা হয় ছাত্রলীগের সেই বহুল আলোচিত হেলমেট বাহিনীর সাথে নাকি জামাত শিবিরের সম্পর্ক ছিল। এই রিপোর্ট প্রকাশের পরপরই শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। জামায়াতে ইসলামী আজ এক কড়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে পুরো ঘটনাকে সিন্ডিকেটেড সংবাদ বলে আখ্যা দেয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ইহসান মাহবুব জোবায়ের স্পষ্ট ভাষায় বলেন, কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন উদ্দেশ্য প্রণোদিতভাবে দলটির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এভাবে মিথ্যা এবং কাল্পনিক সংবাদ ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক ধারার রাজনৈতিক সংগঠন। দেশের প্রতিটি জাতীয় সংকটে জামায়াতের নেতাকর্মীরা জনগণের পাশে থেকেছে। সংসদে নির্বাচিত প্রতিনিধিরা অতীতে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার নজির স্থাপন করেছে। এমনকি দলটির সাবেক 2 মন্ত্রী দায়িত্ব পালনকালে 1 টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি। এই পরিস্থিতিতে পুরো বিষয়টি এখন নতুন রাজনৈতিক প্রশ্ন তৈরি করেছে। কেন সংসদে বসুন্ধরার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মাত্র একদিন পরই হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে এত বড় মিডিয়া ক্যাম্পেইন শুরু হলো? কেন একই পথে জামায়াতকেও টার্গেট করা হলো? এটি কি নিছকই সাংবাদিকতা নাকি কর্পোরেট সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষার যুদ্ধ? সবচেয়ে বড় খবর হলো হাসনাত আব্দুল্লাহ এবার নীরব থাকছেন না। ঘনিষ্ঠ সূত্র বলছে, বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মানহানি, অপপ্রচার এবং রাজনৈতিকভাবে হেয় করার অভিযোগে খুব দ্রুত মামলা দায়ের করতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। আর যদি সত্যি সেই মামলা হয়, তাহলে এটি হবে বাংলাদেশের কর্পোরেট মিডিয়া শক্তির বিরুদ্ধে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক যুদ্ধ। কারণ প্রশ্নটা এখন শুধু একজন এমপি নয়, প্রশ্নটা হলো, এই দেশে কি বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলো মিডিয়া কিনে নিজেদের বিরুদ্ধে ওঠা সব কণ্ঠ রোধ করবে? সংসদে দাঁড়িয়ে একজন প্রতিনিধি যদি কোনো শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলতেই না পারেন, তাহলে গণতন্ত্রের অর্থ কি? আজ দেশের মানুষ খুব কাছ থেকে দেখছে। একদিকে সংসদে উঠে কর্পোরেট সাম্রাজ্যের বিরুদ্ধে সরাসরি আঘাত হানা এক তরুণ রাজনীতিবিদ, অন্যদিকে শত শত কোটি টাকার মিডিয়া শক্তি নিয়ে পাল্টা প্রতিশোধ নিতে নামা এক ব্যবসায়িক সাম্রাজ্য। এই সংঘাত শুধু হাসনাত আব্দুল্লাহ বনাম বসুন্ধরা নয়, এটি হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতি, কর্পোরেট ক্ষমতা এবং মিডিয়া নিয়ন্ত্রণের এক ভয়ঙ্কর ক্ষমতার লড়াই। এখন পুরো জাতি তাকিয়ে আছে একটাই প্রশ্নের দিকে, হাসনাত আব্দুল্লাহ কি শেষ পর্যন্ত সত্যিই আইনি যুদ্ধে নামবেন? তিনি কি বসুন্ধরার প্রত্যেকটি মিডিয়ার বিরুদ্ধে, এমনকি সায়েম সোবান আনভিলের বিরুদ্ধে মামলা করবেন? আর যদি নামেন, তাহলে বহু বছর ধরে অদৃশ্য ক্ষমতার আড়ালে থাকা এই কর্পোরেট সাম্রাজ্যের মুখোশ কি অবশেষে জনতার সামনে খুলে যাচ্ছে? এখন বাংলাদেশের রাজনীতিতে হয়তো নতুন এক বিস্ফোরণের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কারণ বসুন্ধরায় একই সাথে জামায়াত এবং জনপ্রিয় নেতা হাসনাত আব্দুল্লাহকে খেপিয়েছে। এখন দেখার বিষয়, জামায়াত এবং হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরার বিরুদ্ধে কতটা সক্রিয় ভূমিকা রাখতে পারে। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বসুন্ধরা বনাম জামায়াত এবং হাসনাত আব্দুল্লাহর এই লড়াইয়ে জিতবে কে? জানান মন্তব্যের ঘরে। হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দিছে, সে বসুন্ধরার বিরুদ্ধে বলবে, বলতে থাকবে এবং বলতেই থাকবে। কথাটা সে এভাবে বলেছে, বসুন্ধরার বিরুদ্ধে আমি বলবো, আবার বলবো, বলতেই থাকবো। মানে এরকম একটা মাফিয়া গড, এরকম একটা মানে টাইকুন, বিজনেস টাইকুন, এরকম একটা বিশাল ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিককে বা গ্রুপকে এইভাবে অন ক্যামেরায় কিছু বলা কতটুকু কলিজা নিয়ে হাসনাত আব্দুল্লাহ চলাফেরা করে। যদিও কালের কণ্ঠ বসুন্ধরার গ্রুপের একটি সংবাদ মাধ্যম, সেটি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লেগেছে। হাসনাত আব্দুল্লাহকে দুর্নীতিবাজ, হাসনাত আব্দুল্লাহকে অসৎ, হাসনাত আব্দুল্লাহকে চোর, এই সমস্ত অপবাদ বা এই সমস্ত প্রোপাগান্ডা ছড়িয়ে হাসনাত আব্দুল্লাহকে ছোট করার চেষ্টা শুরু করে দিয়েছে কালের কণ্ঠ। এতে করে কালের কণ্ঠেরই ভাবমূর্তি আসলে নষ্ট হচ্ছে। কিন্তু বসুন্ধরা যে মিডিয়া পালে নিজেদের স্বার্থোদ্ধারে, সেটি কিন্তু প্রমাণিত হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহকে বসুন্ধরার 12টা ডোজ। গতকাল সারাদিনে 12 ঘন্টায় হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বসুন্ধরা 14টি নিউজ ফর্মুলেশন করেছে। সবগুলো হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে এবং খুবই বাজে শব্দ ব্যবহার করেছে। হাসনাত আব্দুল্লাহকে তছনছ করে দিয়েছে, শেষ করে দিয়েছে, ভ্যানিশ করে দিয়েছে। কি এত সহজ?
হাসনাত আব্দুল্লাহকে শেষ করে দিয়েছে? না, এটা কোনোদিনও এত সহজ না, এতভাবে সম্ভব না। কথা হলো দুঃখের ব্যাপার যে একটা মিডিয়া নিজেদেরকে দাবি করে, তারা হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠে পড়ে এমনভাবে লাগবে, এটা তো খুবই আশ্চর্যজনক। আশ্চর্যজনক না ব্যাপারটা? খুবই আশ্চর্যজনক মনে হয় আমার কাছে। সেই নিকোল থেকে শুরু, আর কালের কণ্ঠের হায়দারে এসে ঠেকছে। হায়দারকে চিনেছেন? কালের কণ্ঠের চিফ এডিটর, এক্সিকিউটিভ এডিটর হায়দার আলী। সুপ্পুর বন্ধু, সুপ্পুর সাক্ষাৎকার নিছে না, হাসি খুশি ছবি তুলেছে, জড়িয়ে ধরেছে, অথচ একটা চোর। আর হাসনাত আব্দুল্লাহর মতো একটা ইয়াং রাইজিং লেটার নির্দোষ লোকের বিরুদ্ধে একদিনে 14টি নিউজ করেছে। তাদের প্রথম নিউজটার নমুনা দেখেন, কি বিশ্রী। দেখেন হাসনাত আব্দুল্লাহ সাদা সাদা কালা কালা। হাসনাত আব্দুল্লাহর আরও নিউজগুলো দেখাই। হাসনাত আব্দুল্লাহকে পচানোর জন্য তারা কিভাবে রাশেদকে ব্যবহার করতেছে, আমতারেককে ব্যবহার করতেছে। তার আগে একটা জিনিস আমাদের সবারই জানা খুব জরুরি। এই যে একটা নিউজ দেখেন, কি পড়া যাচ্ছে? এখানে লিখছে তারেক রহমানের সাথে আইএসআই এর নিবিড় যোগাযোগ। কারা লিখছে? বাংলাদেশ প্রতিদিন। এটা লিখেছে 2018 সালে 21শে ডিসেম্বর। সবচেয়ে মারাত্মক যেটা, বিএনপি জামায়াতের প্রার্থী তালিকা আইএসআই এর বানানো। এটা লিখেছে, এটা 18 সালের নিউজ। এই দেখেন নিচেরটা, সড়ক আন্দোলনে আইএসআই এর ইন্ধন ছিল। তারেক রহমানের বিরুদ্ধে, যে তারেক রহমানের সাথে আইএসআই এর যোগাযোগ, তারেক রহমানের বিরুদ্ধে মারাত্মক নিউজ করেছে বসুন্ধরা। আর আবিদ, ছাত্রদলের আবিদ, রাকিব, নাসির, তারা ভুয়া জাইমা রহমানের নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে শিবিরের নাম বসে এডিট করে শিবিরের উপরে হামলা করে। জাইমা রহমানের জন্য কি দরদ দেখাইছে ছাত্রদল, আবিদ শিবিরের উপরে থানায় গিয়ে হামলা করেছে না? অথচ এই ফটোকার্ড, কালের কণ্ঠের এই নিউজ ছাত্রদলের কারোর শেয়ারে দেখছেন? কেউ শেয়ার দিছে? আবিদ শেয়ার দিছে? তাহলে আবিদ কি আসলে তারেক রহমানকে ভালোবাসে? আবিদ হইল এই রয়ের লোক, দালাল, শুয়োরের বাচ্চা আসে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আপনার দেখেন কত মারাত্মক হইতে পারে। দেখেন বাংলা ট্রিবিউন তারেক রহমানকে নিয়ে কতগুলো নিউজ করছে। এগুলো কি ছাত্রদলের লোকেরা শেয়ার দিয়ে বলেছে বিচার চাই? বলে নাই। তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, মিথ্যা ফটোকার্ড নিজেরা বানায়, সময় নষ্ট করে। এরপরে দেখেন হাসনাত আব্দুল্লাহকে ঘিরে আলোচনা, সমালোচনার বিতর্ক। এই যে দেখেন, এই একটা একই দিনের সব। আরেকটা দেখেন হাসনাতের ফেসবুক নিয়ে সমালোচনা, হাসনাতের ফেসবুক নিয়ে অভিযোগ। প্রথম আলোর প্রতিবেদনকে ঘিরে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য। এই যে রাশেদকে দেখেন, রাশেদ লিখছে হাসনাত আব্দুল্লাহ এখন শেখ হাসিনার মতো গলাবাজি করছে। রাশেদ, কালের কণ্ঠ, কালের কণ্ঠ। এই যে তারেকরে দেখেন, আমতারেক, দুইটা নিউজ। আমতারেক দুইটা নিউজে, একটা নিউজে বলছে পয়েন্টে পয়েন্টে জবাব চাইলে হাসনাত আব্দুল্লাহ এক চুলো নড়তে পারবে না। হাসনাতের ত্রাণের হিসাব দিতে পারে নাই তারেক। আবার তারেক, ওই যে তারেক, হাসনাত এক চুলো নড়তে পারবে না। 1000 কোটি টাকার দুর্নীতি করেছে হাসনাত আব্দুল্লাহ, তারেক। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে হাসনাত আব্দুল্লাহ। লুটপাটের অগ্নিপুরুষ হাসনাত আব্দুল্লাহ, তারেক। এবার জাতীয় সংসদে রাখা এক বক্তব্যের জেরে আলোচনায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। বাজেট আলোচনায় বিএনপির সংসদ সদস্য আখতারুজ্জামান অভিযোগ করেছিলেন অনেকে জুলাই চেতনা বিক্রি করছেন। জুলাই চেতনা বিক্রি করছে, এটা বুঝাইতে চাইছে তারা। গতকাল বাংলা পুরুষ ডক্টর ইউনূসের জন্মদিন গিয়েছে, আমরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে সেই যে কালী কন্যা শয়তান, সে যেরকম কালা, তার মনও কালা। মানুষ কালা হইলে কোনো সমস্যা নাই, কিন্তু মানুষের মন যখন কালো হয় তার দিকে মানুষ ফিরে মুতেও না। বুঝতে পারছেন? কারণ এই যে নিকুল যে শুরু করছে, ওই যে ত্রাণের টাকা কোথায় গেল প্রশ্ন করছিল নিকুল। গত 2 বছরে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি বের করতে পারছে নিকুলেরা? শেখ মুজিবের অবৈধ মেয়ে নিকুল পারছে? পারে নাই। এরপরে দেখেন আরেকটা এই পাখি একটা কথা বলি, ব্যারিস্টার শাহরিয়ার কবিরের আমরা চিনেন। ব্যারিস্টার শাহরিয়ার কবিরের সাথে নিকুলের যে ফাইট হয়েছিল, হ্যাঁ, নিকুল যে স্বৈরশাসক ফ্যাসিস্টের মতো আচরণ করছিল, আমি যা বলি তাই হবে এই অনুষ্ঠানে, সেই ঝগড়াটা কেন হয়েছিল ব্যারিস্টার শাহরিয়ার সাথে? কারণ ব্যারিস্টার শাহরিয়ার রেগে গিয়েছেন এই কারণে যে নিকুল বেগম খালেদা জিয়ার সাথে শেখ হাসিনাকে তুলনা করেছে। শেখ হাসিনার মতো একটা খুনিকে তারেক রহমানের মতো একজন ভদ্রলোকের সাথে সজীব ওয়াজেদ জয়ের মতো একটা প্রোপাগান্ডালিস্ট, মিথ্যুক, আনফরমাল মানুষকে তুলনা করেছে। এই কারণে ব্যারিস্টার শাহরিয়ার লেগেছিলেন। অথচ সেই শাহরিয়ার কবিরের বিরুদ্ধে বিএনপি লেগে গেছে। অকৃতজ্ঞ না বিএনপি? এখন কথা হলো, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বসুন্ধরা, কালের কণ্ঠ, এইভাবে হায়দার, নিকুলেরা লাগলো কেন? এটার ঘটনা কি? এর আগে তারেক রহমানের বিরুদ্ধে 36টা নিউজ করেছে কালের কণ্ঠ। এটা হলো শুধুমাত্র 15 সাল থেকে শুরু করে 18 সাল পর্যন্ত, হিসাবটা বললাম আপনাদেরকে, পরেরগুলা বলি নাই। এই যে এখন যেটা তারেক রহমানকে দেখাইলাম, আইএসআইয়ের সাথে তারেক রহমানের সম্পর্ক, এটা 22 সালের। অথচ সেই 15 সাল থেকে তারেক রহমানের বিরুদ্ধে এই কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, হায়দার, নিকুলেরা প্রোপাগান্ডা চালিয়ে আসছে। আসলে কি এসব ডোজ দিয়ে হাসনাত আব্দুল্লাহকে শেষ করে দেওয়া যাবে? এক তারেক রহমানের 30 বছরের রাজনৈতিক জীবনকে কি ব্যানিশ করে দেওয়া যাবে? আমরা সমালোচনা করি তারেক রহমানের, করি না? আমরা হাসনাত আব্দুল্লাহরও সমালোচনা করব, আমরা ডাক্তার শফিকের সমালোচনা করি না, কিন্তু আমরা মিথ্যা কথা বলবো না। আমাদের কাছে যেটা মনে হয় সে ভুল করছে, সেটা আমরা বলবো, সমালোচনা করবো। কিন্তু এই যে নিকুলেরা, হায়দারেরা, কালের কণ্ঠ, বসুন্ধরা, জেনে শুনে বুঝে তারা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। হাসনাত আব্দুল্লাহ, আমার কথা হলো, আপনার শত্রুর বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারবেন না, তাহলে তো সুন্দর হলো না। মিথ্যা তো সবার বিরুদ্ধে বলা যায়, মিথ্যা তো আনলিমিটেড, তাই না? এসব করে তারাই ব্যানিশ হয়ে যাবে। এক সময় জনকণ্ঠ নামের এক বিপুল জানাশোনা পরিচিত পত্রিকা ছিল না? এখন জনকণ্ঠ একটা সংখ্যালঘুদের ঘর আর সেলুনে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না জনকণ্ঠ। প্রথম আলো, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিনের অবস্থা এমনই হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনি তো আমার বিরুদ্ধে একটা নিউজ করছেন। আমি প্রথম আইছি ভাই আপনার এখানে 700 টাকা যেটা, এটা তো আমি 12,000 টাকা ওইখানে ইনস্ট্যান্ট করছে। তারপরে হলো মানে কি যে একটা মানে এটা পুরা আজকে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে পুরা কালের কথাই বলছো। 1 ঘন্টা 8টা নিউজ বানাইছে। এটা পালের কণ্ঠ, এটা বলা যাবে না। তো এগুলা হলো মানে কখন কি নিউজ করে কন্ট্রোল করা সো টাফ হয়। আমার মনে হয় যারা সাংবাদিক ভাইরা আছে এই বিষয়ে সচেষ্ট থাকবে, ভালো যারা সাংবাদিকতা করে, ভবিষ্যতে আমরা ভালো একটা সাংবাদিকতার জগৎ উপহার চাচ্ছি বাংলাদেশে। সাংবাদিকতা তারা কি এই ধরনের প্রশ্ন দেয়? না, আপনি করেন না। যারা মজুর সাংবাদিক আছে তারা খুবই ভালো, তারা এগুলা কিছুই করে না। ওরা তো ত্রাণের হিসাব দিতে পারে নাই। ওরা ত্রাণের হিসাব যখন আমরা জিজ্ঞাসা করি, ওরা বলে যে ইউটিউবে দেখেন। হাসনাতরা চ্যালেঞ্জ করে 1 টাকার দুর্নীতি যদি কেউ বের করতে পারে তাহলে সে রাজনীতি ছেড়ে দেবে, সংসদ থেকে বের হবে, আর এমপি থাকবে না। আরে ওরা তো ত্রাণের হিসাব দিতে পারে নাই। ওরা ত্রাণের হিসাব যখন আমরা জিজ্ঞাসা করি, ওরা বলে যে ইউটিউবে দেখেন। তো ইউটিউবে গেলে আমরা কি পাইলাম? ইউটিউবে গিয়ে দেখলাম টিএসসিতে যে ত্রাণের জন্য কাপড় চোপড় যা আসছিল তারা কেজি দরে বিক্রি করে দিছে, সেগুলো কাপড়ওয়ালারা নিয়ে মাঠে শুকাইতে দিছে। আমরা কি ভুলে গেছি? একটা রিক্সাওয়ালা তার টাকা দিছে, একটা গৃহবধূ কানের দুলটা খুলে দিছে, নাক ফুল খুলে দিছে বন্যা ত্রাণের জন্য, সেই টাকাটা তারা দেয়নি, তসরুপ করেছে। যেই সময় মানুষের গলা পর্যন্ত পানি, মানুষ মারা যাচ্ছে বন্যার পানিতে, সেই সময় বন্যার জন্য নেওয়া ত্রাণগুলো না দিয়া পরবর্তীতে বলতেছে সরকারি তহবিলে দিছে। তো তহবিলে তো কিছু দিছো, সেই তহবিলের টাকা ফেনী এবং নোয়াখালীর মানুষকে জিজ্ঞাসা করছি, লক্ষ্মীপুরের যারা আছেন, আপনাকে 2 পয়সা পাইছিলেন হাসনাদের এই টাকা? জিজ্ঞাসা করছি। তো এগুলোর উত্তর দিতে পারবে না। সততার মানদণ্ড কথা বলতেছে, বিভিন্ন প্রকল্পের কথা বলে কয়েকশো কোটি টাকা নিয়েছে তার এলাকায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি এবং মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চাচ্ছেন, আপনাদের মতামত এবং অপিনিয়নটা কি থাকবে।
হাসনাত আবদুল্লাহ তিনি স্পষ্ট করেছে পুরো বিষয়টি, তিনি ক্লিয়ার করেছেন যে হাসনাত আবদুল্লাহকে দমিয়ে রাখা এত সহজ নয়। হাসনাত আবদুল্লাহকে কোনোভাবেই তারা আটকাতে পারবে না। যতই মিথ্যা অপপ্রচার তারা চালাক না কেন হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে, তারা কখনোই হাসনাত আবদুল্লাহকে আটকাতে পারবে না। হাসনাত আবদুল্লাহ এইগুলোকে তোয়াক্কা করে না। হাসনাত আবদুল্লাহ বলেছে স্পষ্টভাবে যে তিনি কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের অপকর্ম করেনি যে কারণে তিনি ভয় পাবে। হাসনাত আবদুল্লাহ বলছে যদি সৎ সাহস থাকে তাহলে তারা যে অভিযোগগুলো এনেছে সেগুলো প্রমাণ করুক। প্রমাণ করতে পারলে তিনি এমপি পদ থেকে পদত্যাগ করবে এবং একই সঙ্গে জীবনে কোনো দিন রাজনীতি আর করবে না। হাসনাত আবদুল্লাহর যদি সৎসাহস নাই থাকতো তাহলে হাসনাত আবদুল্লাহ এভাবে ওপেন চ্যালেঞ্জ করতে পারতো না। আর এই হলুদ মিডিয়া নামধারী এই সংবাদ মাধ্যমগুলোকে কিভাবে ধোলাই করলো হাসনাত আবদুল্লাহ সেটা তো আপনারা দেখলেনই। এখন জানাবেন আপনাদের অভিব্যক্তি, আপনারা কি মনে করেন, আপনাদের কি মনে হয় আসলে সত্যিকার অর্থে কি কালের কণ্ঠে যে সংবাদগুলো প্রকাশ করছে আপনাদের কাছে কি মনে হচ্ছে? হাসনাত আবদুল্লাহ কি সত্যিকার অর্থেই সেগুলো করেছে? হাসনাত আবদুল্লাহ সত্যিকার অর্থেই কি দুর্নীতিবাজ এবং অত্যাচারী? জানাবেন আপনাদের অভিব্যক্তি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখতে বলবো। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।